স্যার আপনাকেও জানাই নমস্কার এবং শতকোটি। প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে, যখন আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, নয় আমি আমার কাছে বলতে পারি, আমি অন্য কার কাছে কি বলতে পারি না, আমার কাছে যখন আসছে আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে কি? সায়েন্স মানে কি? রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। হ্যাঁ, রাহু মানে মারাত্মক, শনি মানে মারাত্মক। আচ্ছা, আমার কি মাঙ্গলিক আছে? কিন্তু আমি ওই জানি মঙ্গল মানে নেগেটিভ, বাবা মাঙ্গলিক বলে নেগেটিভিটি রয়েছে, রাহু মানে নেগেটিভিটি রয়েছে। আসলে কিন্তু কিচ্ছু নেগেটিভিটি নেই। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করছি আরেকটি পর্ব, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। এই অনুষ্ঠানটিতে আমরা দেখুন, স্যারের সামনে আমরা যখন বসি তখন সব কিছু কথাবার্তা প্রশ্ন একবারে হয় না, তো এই জন্য এই পর্বটিতে আমরা বেশ কিছু আরও প্রশ্ন নিয়ে এসেছি। আমরা পুরো এর আগের পর্বতে সনাতনী অ্যাস্ট্রোলজি ভার্সেস সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলেছিলাম, শেষ করেছিলাম, এবং সময়ের শেষে আমাদেরকে চলে যেতে হয়েছিল। তাই যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করছি নতুন কিছু প্রশ্ন নিয়ে। এবার আমি তোর কাছে চলে আসি। তুই অনেক আমাকে বারবার ধরে বলিস যে আমাদের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন সম্পর্কে। তুই আমার কাছে এলি, তোর জন্মছক ক্রিয়েট করা হলো, জন্মছক দ্বারা আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হয়ে যাবার পর দুর্ভাগ্য যোগ, মৃত্যু ফাঁড়া যোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে নানান কিছু, ধর সমস্ত কিছু আমি যত রকমের যোগ আছে, মাঙ্গলিক যোগ, হ্যান যোগ, দারিদ্র যোগ, হ্যান যোগ, ত্যান যোগ, সবকিছু আমি নেগেটিভিটি অফ করলাম। অফ করার পর 1 বছর 2 বছর কাটলো, কোনো কিছুই বুঝতে পারছিস না। এবার তুই মনে কর ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেলি, সে তো আবার জন্মছক ক্রিয়েট করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোন, জন্মছক কেন প্রয়োজন। তুই আমার কাছে এলি, প্রেডিকশন করালি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলি, বা রেমিডি নিলি, বা জেমস্টোন নিলি, হোয়াট এভার যাই করলি, তারপরে দেখা যাচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে আমার নেগেটিভিটিটা অফ হচ্ছে না। আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলি, সেও স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে না, জন্মছক ক্রিয়েট করে। এবার সেও তো জন্মছক ক্রিয়েট করলো। জন্মছকের মধ্যে 12 নম্বর ঘরে মঙ্গল কেতু বসে রয়েছে। দেখা গেল তোর 5 বছর বয়সেও বসে রয়েছে, 25 বছর বয়সেও কিন্তু বসে থাকবে, কারণ এটা জন্মছক। তাহলে এবার তোর নেগেটিভিটিটা অফ করা হলো। মানুষ মানে আমাকে খারাপ ভাবে নিলে হবে না, মানুষ কত অপদার্থ এবং অশিক্ষিত। দেখ, তুই তো নেগেটিভিটিটা অফ করলি, পয়সা দিয়ে খরচ করে অফ করলি, দেখা গেল ধার দেনা করে অফ করলি। আমার কাছে তুই আর এলি না, তার কারণ আমি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার, তোকে আর আসতেই দিলাম না, আমার সামনে আর আনতেই দিলাম না। তুই অন্য আরেকজনের কাছে গেলি, তাকে তুই ফেলে দিলে পরে সে বুঝতে পারবে যে তোর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তুই করেছিলিস? বোঝা একদমই পারবে না। বাপ কোনো কারোর বাবার ক্ষমতা আছে? না। যে কোনো একজনে আমাদের এই চ্যানেলের যে কোনো একজনকে, কোনো একটা সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটা ইয়ে কর, তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কর বা রেমিডি দে। তারপর মানে 1 বছর 2 বছর 10 বছর পর যখন দেখা গেল অন্য আরেকজনের কাছে গেল, তখনও তো সেম জন্মছক, কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের এখানেই কিন্তু মহিমা মহাত্ম। যে ও মনে করে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, ও মনে করে আমেরিকায় থাকে, আমি মনে কর পশ্চিম বাংলার দেখা গেল বাঁকুড়াতে থাকি। এবার আমি জন্মছক ক্রিয়েট করলাম, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করলাম। এবার তুই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলি, বেটা তার জন্য 10 বছর 12 বছর না, 42 দিন পর তার রিফ্লেকশন বুঝতে পারবি। আমার কাছে আসার দরকার নেই, ওর কাছে যখনই যাবি ও তো জন্মছকটা দেখবে। তার কারণ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে, তাহলে যে নেগেটিভ আমাদের কেতু এবং মঙ্গলের অবস্থান 12 নম্বর ঘরে ছিল, দেখা গেল সে কিন্তু সব গৃহে উচ্চস্থ হয়ে রয়েছে, বা মকরের ঘরে দেখা যাচ্ছে সে রয়েছে। বাহ, আপনার তো মঙ্গলটা উচ্চস্থ হয়ে রয়েছে, সে নিজে বলবে, আমি বলবো না। তাহলে হর হর হরণ করো, জোর চুরি করা, এইটা কিন্তু সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজিতে ইজিয়েস্ট ব্যাপার। আমি রেমেডি অ্যাপ্লাই করলাম, মানে আমি রেমেডি দিলাম, রেমেডি দেওয়ার পর আমি হারিয়ে গেলাম। কে বলেছে আমি রেমেডি দিয়েছি? এবার দেখা গেল তুই আবার ওর কাছে গেলি, ও একজন সনাতনী অ্যাস্ট্রোলজার, তখন দেখা যাচ্ছে ও বলছে যে ও তো জন্মছকটাই পাচ্ছে, তাই সেই নেগেটিভিটিটাই, তাহলে নেগেটিভিটিটা অফ করেছিস সেটা বোঝা যাবে কি করে? কিন্তু সনাতনী
বৈদিক অ্যাস্ট্রোলজিতে যেটা বোঝা যায় না সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে একদম ইজিয়েস্ট। 42 দিনও প্রয়োজন হয় না। তুই ভালো মতন, ও কিন্তু অবজার্ভ করার জন্য আমার চেম্বারে ঘোরাঘুরি করে, তুই খুব ভালো মতোই জানিস যে এখানে কিন্তু যখনই তারা ভেরিফিকেশনে আসে পরিষ্কার অঙ্ক কষে বোঝা যায় নেগেটিভিটিটা অফ হয়ে গেছে। বুঝতে পেরেছিস? কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন, আপনি যে 42 দিনের কথাটা উল্লেখ করেন, তো এইখানের সাথে আমাদের কি হরমোনালের কি সম্পর্ক আছে যে আপনি 42 দিন যে তোকে যে বিটেক পাস করেছিস, তোর বিটেক পাস না করে আবার প্রথম থেকে আবার পড়াশোনা কর। একটা হরমোন নিজস্ব ফাংশন ক্রিয়েট করে ডিস্ট্রয় হয়ে যায়, আবার সৃষ্টি হয়। একটা হরমোন, সায়েন্সের প্রথম লাইনে লেখা রয়েছে কুলাঙ্গার কোথাকার, একটা হরমোন যখন নিজস্ব ফাংশন করে যখন ডিস্ট্রয় হয়ে যায়, সে আবার যখন আবার জেগে ওঠে বা আবার জন্ম নেয়, আবার পজিটিভ ভাবে ক্রিয়া করার জন্য সক্ষম হয় 41 দিন পর থেকে। পিওর সায়েন্স। তুই যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখিস, শুনিস, অনুভব করিস এবং স্টাডি করিস, তুই পাগল হয়ে যাবি। মানে তুই যদি মানে ওই অশিক্ষিত না হোস, অশিক্ষিত মানে মেন্টালি অশিক্ষিত যদি না হোস, তাহলে তুই মানে মাতাল হয়ে যাবি। হরমোনের সাথে তার কি সংযোগ? হরমোন ডিস্ট্রয় হয়ে যায় একটা কাজ করে, তারপরে আবার 41 দিন পর থেকে সে জেগে ওঠে, 42 দিন থেকে কর্মক্ষমতা। সেম একটা হরমোনেরও তাই, মানে হরমোনের ক্ষেত্রেও তাই, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে কি স্যার আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যে জোরে বল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যে প্রকৃত সত্য বা বৈজ্ঞানিক যে আমরা যে প্রতিকারটা নিই, সেই প্রতিকারটা নেওয়ার পরে যে আমাদের 42 দিন পর থেকে যে আমাদের হরমোনাল যে আবার যে ফাংশনটা আবার নতুন করে ক্রিয়েট হয়, তাহলে এর স্থায়িত্বটা স্যার কতদিন? প্রথমত যেটা হচ্ছে, এটা জানা প্রয়োজন আছে যে আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম। আবার বলছি কি, বুফে সাজানো হচ্ছে, আমার বাবা মা পিসি মাসি, আমি নিজে হয়তো করছি না কেন, আরে বাবা আমি অ্যাস্ট্রোলজি দেখবো, আমি ডাক্তারি নিয়ে পড়ছি, আমি ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোলজি নিয়ে দেখবো। অ্যাস্ট্রোলজি ওদের সাবজেক্টের বাবার সাবজেক্ট, সেটাও বোঝে না। যাই হোক, হয়ে গেল। সবচেয়ে বড় প্রবলেম, আচ্ছা রেমেডিটা নিয়েছি, কতদিনের মধ্যে ফল পাবো? একদম এটা এই কথাটা তার মানে কি হলো? তার মানে এটা ভালো মতন বোঝার ব্যাপার আছে। আমি একটা রেমেডি নিলাম, পয়সা দিয়ে রেমেডি নিয়েছি সুমন্তজি চৌধুরী, এবার কি হলো? এবার কিন্তু আমার যে লক্ষ্য, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিটাই গেইন করলাম না। আমি বসে রইলাম, কতদিনের মধ্যে আমি সফল হলাম। আমার একজন স্টুডেন্ট, বারাসাতের একটা মেয়ে, একজন স্টুডেন্ট, সে সরকারি চাকরি করে, বুঝতে পেরেছিস, 62,000 টাকা সে বেতন পায়। সে, আমি বলেছি আরো ভালো চাকরির যোগ রয়েছে, সে রাত 1:30টার সময় উঠে পড়াশোনা করে, 9টা পর্যন্ত পড়াশোনা করে, তারপর স্নান করে খাই দাই অফিসে চলে যায়, 7:30 পৌনে 8টার সময় ঘরে ঢোকে, 8:30টার সময় গুড নাইট সেট শুয়ে পড়ে। সে যদি কোনো কারণে দেখা গেল তার যে টার্গেটটা রয়েছে অ্যাচিভ করতে পারলেও না, কিন্তু সে যে ইস্পাত তৈরি হচ্ছে, কোনো আইডিয়া আছে? তুই চিন্তা করতে পারছিস সে কি বসে রয়েছে? আমি তো 62,000 টাকা ইনকাম করেছি, কেন রেমেডি নিতে যাব? কেন স্যার সুমন্তজি চৌধুরীর কথা শুনতে যাব? একটা লক্ষ্য যখন তোকে ঘুমোতে দেবে না, শোন, একটা লক্ষ্য যখন আমাকে ঘুমোতে দেবে না, বারংবার যখন সেটাকে আমি হিট করব, তখন কারোর বাবার নেই সেই জায়গাটা পজিটিভ হবে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, শোন বেটা, একটা কিছু মনে করিস না, 26শে ভোট, নানান ধরনের ওই আমাদের নেতারা এখন তাদের পিএকে পাঠাচ্ছে, তাদের বউকে পাঠাচ্ছে, তারা ছলে বলে কৌশলে আসছে, এসে আমার কি টিকিট পাবো, আমি কি জিতবো? বেকার জিনিস। মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তোমাকে সফল হতে সাহায্য করবে, কিন্তু কোনো কিছু তোমাকে পাইয়ে দিতে পারবে না। আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, তারপর আমি অটোমেটিক্যালি সার্ভিস পেয়ে গেলাম, কখনো সেটা সম্ভব নয়। এই ছেলেটির ক্ষেত্রেই কিন্তু তাই। ও খুব ভালো ফুটবল খেলোয়াড়, জানিস তো, খুব ভালো ফুটবল খেলোয়াড়, মানে ও কিন্তু মানে হাই লেভেলে ফুটবল খেলোয়াড়, এমনকি ইস্ট বেঙ্গল মোহনবাগানেও খেলতে পারতো। ওর মা আমার অনুষ্ঠান দেখে, আমি ওকে দেখে বলেছিলাম যে এর কিন্তু খেলা হবে না, একে কিন্তু সার্ভিস করতে হবে। এবার ও যখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, ও কিন্তু আমাকে ভয় পেত, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতো না। ও কেন বারংবার ধরে এখন আমার প্রতি এত মানে একদম আমার কাছে গুরু বলতে অজ্ঞান বা স্যার বলতে অজ্ঞান? আমি যখন বললাম যে তোর কিন্তু সার্ভিসের জায়গাটা রয়েছে, আমি কোনো কথা শুনবো না,
তোকে 100 দিনের মধ্যে চাকরি পেয়ে দেখাতে হবে, তা না হলে তোকে আমি ধ্বংস করে দেবো। এগুলো ভয় দেখাবার জন্য বলি। ও কি করলো, এই যে ফোকাস, তাতে কি হলো, ও একদম হাই লেভেলের কোনো ভালো কোনো কাজ পেলো না, মোটামুটি একটা কাজ পেলো। কিসের জন্য? ও কিন্তু ভয়তে কাজটা পেতেই হবে, কাজটা পেতেই হবে, যে করেই হোক। ও কিন্তু আমাকে নানান ধরনের, স্যার আমি এখানে গেছি হচ্ছে না, ওইখানে গেছি হচ্ছে না, আমি বলো করতেই হবে তোকে, করতেই হবে তোকে। হয়ে গেল, এই করে করে কি হয়ে গেল, প্রথমে একটা মোটামুটি কাজ পেলো। তারপর আমি বললাম সামনেই কিন্তু তোর বেটার অপরচুনিটি লক্ষ্য করেছে, কেন আমার মুখ নিঃসৃত বাণী দৈব বাণী। আমি বারবার ধরে বলেছি আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না, তার কারণ তার পেছনে যুক্তি রয়েছে, তার পেছনে সায়েন্স রয়েছে। এবার পরবর্তীকালে কি হয়ে গেল, ও একটা খুব ভালো কাজ পেল, গড়িয়াহাটে ছুটে ছুটে এলো, এসে পরে আবার কাজ ফাঁকি দিয়ে চলে এসেছিল, বলে স্যার কখন আসবেন, অনেকক্ষণ বসে রয়েছি করছে। আমার দেখেছিস তো, আমার সব মনে আছে। আমি এখানে একটু বলি, হ্যাঁ। একটা নয় দুটো, আমি দুটো, যাই হোক দুটো অপশন বাদ দে। আজকের দিনে ও শুধু সিকিওর কাজ করে তা নয়, ও এত সিকিওর কাজ করে, এত আনন্দের মধ্যে রয়েছে, তাই জন্য ওর মায়ের মুখেও শুনতে পাচ্ছি এখন ও নাকি আনন্দের চোটে ও প্রেমজ সম্পর্কেও লিপ্ত হয়ে যাচ্ছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তার মানে কতটা সিকিওর হয়ে রয়েছে। প্রেম করা ভালো, শরীর মন ভালো থাকে, তাতে তুই লজ্জা পাস না, তার মানে কতটা সিকিওর থাকে, বুঝতে পারছিস? তার মানে ও যদি চেষ্টা না করতো, আমি একটা রেমেডি দিলে ও চাকরি পেয়ে যাবে, এটা কোনোদিন হয়? তাহলে মানুষের লড়াই থাকবে না। আমি আবার বলছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা তার রেমেডি সফল হতে সাহায্য করে। সফল হওয়ার জন্য গুরুর প্রয়োজন, বেদ খাওয়ার প্রয়োজন। তাই জন্য কি হয়, সব সময় সাথে একজন গুরুকে থাকার প্রয়োজন হয়। ভূভারতে যেটা নেই, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর যতক্ষণ না সফল হচ্ছে, আমি তাদের সাথে থাকি। এটা কিন্তু ভূভারতে কিন্তু কখনো কোথাও পাবি না। শোন, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা শোনাই। এই যে কথাটা বলছিস, ওর নামটা আমি ভুলে গেলাম, সম্ভবত ওর নাম সাহেব হবে হয়তো, দমদমে থাকে, বুঝতে পেরেছিস? ওকে এখন কিছু করকাচ্ছি, ও একটু লেজ গজিয়ে গেছে বলে, তাই তবুও বলছি। ও আমার কাছ থেকে রেমিডিটা নিল, রেমিডিটা নেওয়ার পর ভালো করে শোন, ওইদিকে আয়নাতে ওইখানে কি দেখছিস, ও আমার কাছ থেকে রেমিডিটা নিল, রেমিডিটা নেওয়ার পর 60 কি 70 দিন হয়েছে, অনেক দিন আগে, বোধহয় 22 না 23 সালে নিশ্চয়ই শুনেছিস, হাওড়ায় একটা গুদাম পুড়ে গিয়েছিল পুরো। ওর কিন্তু সেখানে বিজনেস ছিল, সেটা পুড়ে রাখ হয়ে গিয়েছিল। দমদমে দেখে ছেলেটা, ও তখন আমাকে বলতে পারতো আমি রেমেডি নিলাম তারপরেই আমার কেন এই অবস্থা হলো, বলতে পারতো তো। ও কিন্তু বলেনি, ও কিন্তু বলেনি। ও আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্টের মধ্যে একজন, ও কিন্তু বলেনি। ও কি বললো, স্যার আমার এরকম, আমি নিঃস্ব রিক্ত হয়ে গেলাম, কিন্তু আপনি পাশে থাকলে আমি আবার কিন্তু ফাইট ব্যাক করে আমি আবার জিতবো। দমদমে থাকে ছেলেটা, আজকের দিনে কয়েক কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক। রাম শ্যাম যদু মধু অথর্ব এরা হলে কি বলতো, রেমেডি নিলাম আর আগুনে পুড়ে গেল। রেমেডি নেওয়া আগুনে পুড়ে যাওয়ার জন্য রেমেডি খারাপ তা কিন্তু নয়। পরবর্তীকালে কি হলো, কখনো কখনো হারতে হয় দ্বিগুণ জেতার জন্য, বুঝতে পেরেছিস? সে কিন্তু আমার প্রতি কনফিডেন্স এবং কর্মকে ছাড়লো না। মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতো, এখন একদিনে 20-30 হাজার টাকা ইনকাম করে দমদমে থাকে। যেদিন কেউ বলবে যে আপনি গুল মারছেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, সেদিনকেই আমি দিতে পারি, বুঝতে পেরেছিস? নেক্সট প্রশ্ন বল। তো স্যার আমি একটা জিনিস এখানে বলতে চাই আপনাকে, যে এটা বলতে পারেন যেটা আমার নিজের পার্সোনাল প্রশ্ন, কারণ যেহেতু আমি প্রথমেই সবাইকে বলে দিয়েছিলাম যে আমার অ্যাস্ট্রোলজিক্যাল সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো দেখুন, এটা তো সবাই মানে যে মানুষের সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছে, যাই হোক সব কিছু একটা প্রকৃতির নিয়মে বাঁধা। তো প্রত্যেক মানুষের জীবনে যে খারাপ আসছে বা ভালো আসছে সবই ইন্টারকানেক্টেড, যে একটা ভালো না হলে তারপরে খারাপটা হবে না, বা ওই খারাপটা না হলে সেই ভালোটা হবে না। তো সবই প্রকৃতির নিয়মে বাঁধা হয়েছে। এইবার ধরুন আমি আপনার কাছে সাপোজ গেলাম, যে আমার জীবনে এরপরে কি হবে সেটা আমি জানতে চাই। আপনি একটা বললেন যে তোর জীবনে একটা খারাপ টাইম আসবে, আপনি রেমেডি দিলেন, রেমেডি অ্যাপ্লাই করলাম, ফাইট করলাম, ঠিক হলো। তো সেই জিনিসটা কোথাও প্রকৃতির নিয়মের বাইরে চলে গেল না? তো আমি এটা একটু জানতে চাই যে এরকম কোনো জিনিস কি এর মধ্যে কাজ করে যেটা প্রকৃতির নিয়মের বাইরে হচ্ছে? MCA পাস করলাম, বিদেশে গিয়েছিলাম, বিদেশ থেকে ফিরে এলাম, আমার বাড়ি কলকাতায় ছিল না। ভালো করে গল্পটা শোন। এবার আমি ছোটবেলা থেকেই সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি জানতাম, তার কারণ সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি না জানলে পরের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি জানা যায় না।
যদি তুমি ক্লাস 6 না পাস করো মাধ্যমিক পাস করতে পারবে না, মাধ্যমিক পাস না করলে তুমি গ্র্যাজুয়েট হতে পারবে না, গ্র্যাজুয়েট না হলে তুমি উচ্চশিক্ষার জায়গাও যেতে পারবে না। সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি সেই হচ্ছে আমাদের যাকে বলে ভিত স্থাপত্য, আমি পাস করেছিলাম। যাই হোক, তখন আমি জানতাম, তারপরে আমি জানতাম যে আমার জীবনে কিন্তু একটা সময় উন্নতি রয়েছে, ফেম রয়েছে, সেইটাকে আমি চাই বা সেটাকে আমি নর্মাল, আমি যেমন লাইফ, আমি নিজের লাইফ নিজে লিড করে এইগুলো জানি যে এগুলো নতুন করে বলার কিছু দরকার নেই। এবার যখন আমি পাস করে আমি বিদেশে বেশ কয়েকদিন ধরে আর নানান কিছু করেছিলাম, এখানে বলবো না, অনেকে বলবে নিজের বাড়ি বাড়ি বলছে। যখন আমি ফিরে এলাম, আমার কিন্তু আসল যে জায়গাটা, আমার জীবনে কিন্তু চরম উন্নতির জায়গাটা আমি লক্ষ্য করছিলাম। চরম উন্নতি বলতে যেটা আজকের দিনে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসে, বা বিজনেস ক্লাসে করে আমেরিকায় কিছুদিন আগেই আমাকে চেম্বার করতে নিয়ে গিয়েছিল, আমি কোনোদিন বিজনেস ক্লাসে এর আগে উঠিনি, এত পয়সা করি আমার নিয়ে ওখানে নিয়ে গিয়ে আমাকে যে আতিথেয়তা করা হয়েছিল, এটা আমার স্টুডেন্টরা সবাই জানে। তা এইগুলো তো হচ্ছে। এবার আমি আমার মাটিতে শুই না, আমি সেদ্ধ ভাত খাই, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু মানুষ তো আমাকে শ্রদ্ধা করছে, ভালোবাসছে। আর যখন তোমার নাম ফাটবে তখন কিছু কুকুর পেছনে ঘেউ ঘেউ করবে, সামনে কোনোদিন করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, বাদ দাও। তাও সেরকম কেউ করে না, যারা করে তারা প্রায় এই প্রফেশনের সাথে যুক্ত। সাধারণ মানুষ কোনোদিন আমার সাথে সেরকম নেগেটিভ ব্যবহার করে না। শোন ভালো করে, তাহলে তারপর যখন আমি আবার কলকাতায় ফিরে এলাম, কলকাতায় ফিরে আসার পর আমি যদুভট্ট লেনে থাকতাম, মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় দিদির একদম অপোজিটেই কিন্তু যদুভট্ট লেন। তখন আমার কি হয়ে গেল, একটা তীব্র অর্থ সংকট চলে এলো। আমি যদি আমার মা, আমি বাড়ির খুব আদুরে সন্তান ছিলাম, আমি যদি কখনো মাকে বলতাম মা আমি কষ্টে রয়েছি, মা বলতো চলে আয়, ফিরে চলে আয়, তোকে ওখানে থাকতে হবে না, একা একা দেখো বলে বাবাকে পাঠাতো, বা মা নিজে এসে আমাকে কান ধরে নিয়ে চলে যেত। তাই জন্য কোনোদিন জানাইনি। আমরা সাধারণতভাবে খারাপভাবে নিয়ে লাভ নেই। আমরা সাধারণতভাবে মনীষীদের মধ্যে স্বামী বিবেকানন্দের কথা কি বলি, জীবনের বেশিরভাগ সময়টা তিনি না খেয়ে কাটিয়েছেন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে যদি আমার জীবনটাকে কেউ নাড়াচাড়া করে, এবং যদি আমার তো এখন প্রচুর বয়স, কিন্তু যদি স্বামীজির সমতুল্যভাবেই, যদি স্বামীজি তো 39 বছর বয়সে মারা গেছিলেন, আমি 39 বছর নয়, যদি 50 বছর পর্যন্ত দেখা হতো, তাহলে স্বামীজির ডবল দিন আমি না খেয়ে কাটিয়েছি। তার অর্থই নয় যে আমি যখন আমার প্রবলেমের মধ্যে আছি, এটাই তো সবচেয়ে বড় কথা, প্রবলেমের মধ্যে যখন আছি তখন সেই প্রবলেমকে আমি চ্যালেঞ্জ করেছি, কত দিন তুমি আমাকে কষ্ট দেবে, একটা সময় আমি সারভাইভ করব। আমি অল টাইম সফল হইনি। তাহলে যখনই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, বা যখনই দেখা যাচ্ছে নেগেটিভিটিকে ওভারকাম করা হচ্ছে, আমার যে সিচুয়েশন সেটাকে ফেস করার ক্ষমতা আমার থাকছে। তার কারণ যখন আমি তোকে বললাম সার্ভিস হবে, যখন আমি বললাম তুই খেলোয়াড় হবি না, এবার সার্ভিস হওয়ার জন্য প্রথমেই ভালো সার্ভিস হয়নি। প্রথমে গেলাম, দেখা গেল আমি যখন আমার মানে বায়োডাটাটা দিলাম, দেখা গেল আমাকে যাচ্ছে এটা এরকম কত রকমের কত কিছু হয়। কম্প্রোমাইজ বা যন্ত্রণা, পুরুষের যন্ত্রণা, পুরুষের কম্প্রোমাইজ, সেটা নিয়ে কেউ কোনোদিন লেখেনি, সেটা কেউ জানেও না, কিন্তু কত রকমের যন্ত্রণা হয়। দিনের শেষে ঘরে ফিরে আসতে হয়, দিনের শেষে মুখে হাসিটা রাখতে হয়। এই যে শক্তিটা কোথা থেকে তুই পাবি, এই শক্তিটাই কিন্তু তোর নেগেটিভিটিকে যদি অফ করা হয়। ভালো সময়কে কখনো খারাপ করা যায় না। খারাপ সময়টাতে যাতে আমি ও বাবা শেষ হয়ে গেলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বা দেখা গেল পয়সা কোথা থেকে ধার নিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে রয়েছি, তা নয়। আমি আমার কষ্টটাকে, আমি আমার নেগেটিভিটিটাকে সামনে রেখে চ্যালেঞ্জ করছি, ফেস নয় চ্যালেঞ্জ করছি, যে একটা সময় তোমাকে আমি ওভারকাম করে দেখাবো। এবং দেখিয়েছে। যারা যারা সফল হয়েছে, যারা যারা সফল হয়েছে তাদের কি তুই জিজ্ঞাসা কর তারা কষ্ট পেয়েছে কিনা। যারা যারা সফল হয়েছে প্রত্যেকে কষ্ট পেয়েছে। পৃথিবীতে এমন কেউ নেই যে কষ্ট পায়নি। কষ্ট পাওয়া, হ্যাঁ, প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এটা কিন্তু বড়লোক গরিব লোক দিয়ে হয় না, বুঝতে পেরেছিস? প্রত্যেক যারা যারা সফল হয়েছে প্রত্যেকে কষ্ট পেয়েছে। শাহরুখ খান তো বলেছিল ট্রেনে করে আসছি, টিকিট পর্যন্ত নেই। যাই হোক, এরকম অনেক অনেক ঘটনা রয়েছে, প্রত্যেকে কষ্ট পেয়েছে। কিন্তু ওই যে একটা সুদিনের জন্য হাজারটা দুঃখের দিন তোমাকে কিন্তু সহ্য করতে হবে, লড়াই করতে হবে, ফাইট করতে হবে। তুই প্রশ্ন কর এবার, তুই অনেক প্রশ্ন করলি। স্যার
তার মানে জোরে বল স্যার, আপনার এইটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে প্রতিকার নেওয়ার পর একজন জাতক বা জাতিকা তার এবিলিটি বা পোটেনশিয়ালকে যদি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করার উপযোগী এবং উপযুক্ত হওয়ার জন্য সেটাকে কিভাবে করে তোলেন, সেই উপযুক্ত এবং উপযোগীটা, সেটা আপনি স্যার বোঝালেন। এবং স্যার না তারপরেও আমি তোকে বলছি, বোঝালাম তারপরেও বলছি, যখন একজন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, করার পর আমি বারবার ধরে বলেছি যে রেমেডিটা কিন্তু অ্যালোপ্যাথিক ঔষধ নয় যে আমি টাক করে গিলে নিলাম। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। শোন, মিথ্যেবাদী জোচ্চুরি করার জন্য আমি কিন্তু এই প্রফেশনে আসিনি। পরিষ্কার ব্যাপার, রেমেডি তোমাকে উপযুক্ত করবে, কিন্তু সফল তোমাকে নিজেই হতে হবে। পরিষ্কার, তোমাকে উপযুক্ত করবে, আমি সবসময় তোমার সাথে আছি, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। ফার্স্ট। সেকেন্ড কথা, যখন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হলো, তারপর কি করতে হবে, আমাকে ফোকাসটা সঠিক রাখতে হবে। কেন না, যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, তাহলে নেগেটিভিটিকে যখনই আমি অফ করছি, তখনই কিন্তু মনে কর কোনো কারণে দেখা যাচ্ছে বস সঙ্গে যাওয়া, বা দেখা যাচ্ছে মোবাইল ফোবিয়া, মোবাইলের নেগেটিভ বাজে বাজে জিনিস দেখার একটা অভ্যেস, যখন নেগেটিভিটিটাকে অফ করা হচ্ছে, কিন্তু এই নেগেটিভিটিটা অফ কিভাবে হবে? আমি যদি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর, 40 বছর, যত বছরই বাঁচি, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে 12 থেকে 15টা মাস কিন্তু দিতেই হবে। তার কারণ 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়ে যায়। এবার 7 মাস, আমি বারবার ধরে বলি, 7 মাস কিন্তু তুমি আমার গাইডেন্সে চলো। কেন? 7 মাস যদি আমি নিয়মানুবর্তিতা বা আমার যে চেষ্টা বা আমার ফোকাসটা, কনসেন্ট্রেশনের জায়গাটা যদি সঠিক রাখি, যখন আস্তে আস্তে আমার হরমোনাল নেগেটিভিটি অফ করতে শুরু করবে, তখন আমি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে মানুষ চটজলদি রেজাল্ট চাইছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, সে কাজ করছে না, কিন্তু কাজ করছে না। তুই যদি 2025 দেখিস, তাহলে এখন যারা আমার স্টুডেন্ট, বেশিরভাগ অশিক্ষিত এবং অপদার্থ। আমি বারবার ধরে বলেছি, আমি ভীষণ বিজি থাকি। যখন তোমাদের প্রয়োজন ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি লিখে তোমরা আমাকে পাঠাবে, তারা ইম্পর্টেন্ট। এবার হয়তো আমি গাড়ি চালাচ্ছি তখন, বা দেখা যাচ্ছে কোনো চেম্বার করছি, ইম্পর্টেন্ট, দেখি তো স্যার আমি দুধ খেতে পাবো, স্যার আজকে না আমার খুব মন খারাপ, স্যার আমাকে ক্ষমা করবেন, মেয়েটার সাথে সম্পর্ক রাখতে বারণ করেছিলেন, কিন্তু আমি পাচ্ছি না স্যার। তাকে জুতার বাড়ি মারবি না তো কি মারবি? বুঝতে পারছিস? তার মানে তারা কিন্তু আমি যে তাদের পাশে রয়েছি, আমার ভ্যালুটা তারা বুঝতে পারছে না, তারা কোনো মতেই কিন্তু বুঝতে পারছে না। এবং তারা কি, রেমেডি নিয়েছি, আচ্ছা কতদিনের মধ্যে প্রতিকার হবে, বুঝতে পারছিস? কতদিন, তার মানে আমি কোনো চেষ্টা করব না, কোনো কিছু করব না। আমার একটা বাড়ি সেল হচ্ছে না, আমি কতজনের রেমেডি অ্যাপ্লাই করিনি জানিস? কতজনের, আমার একটা বাড়ি সেল হচ্ছে না, আপনি বলুন রেমেডি অ্যাপ্লাই করে আমি বাড়িটা সেল করব? কোনোদিন সম্ভব? আমার বাড়ি সেল হচ্ছে না, হ্যাঁ, আমার বিক্রি হচ্ছে না, এবং বাড়ির এই জায়গাটার নেগেটিভিটিটাকে আমি অফ করতে পারি, কিন্তু একটা রেমেডি অ্যাপ্লাই করে কখনো বাড়ি সেল করা যায়? একটা নেগেটিভিটি অফ করে যদি আমি চাকরি পাইয়ে দিতে পারতাম, তাহলে পশ্চিম বাংলায় অন্তত, মানে কি বলবো, অন্তত 5, 6, 7, 8, 9, 10 কোটি মানুষ আমার সামনে বলতো একটা রেমেডি চাই, রেমেডি নিলেই কিন্তু আমি হ্যাঁ চাকরি পেয়ে যাবো, রেমেডি নিলেই সবকিছু। তাহলে লড়াই ফাংশন কিছু হতো না। কেন হচ্ছে বলতো? একদম শেষের অবস্থান আমি তোকে জানাই কেন হচ্ছে বলতো। তার কারণ হচ্ছে এই সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার, এবং ওইগুলোকে কি বলে, আমি ওই সমস্ত নিয়ে কালচার করি না, তাই জন্য কালা জাদু স্পেশালিস্ট এবং টোটকা। কেন শোন, মানে কি বলবো ভাই, এইগুলো বলতে গেলে এখন বলবি র কথা বলছেন এখানে বসে। আপনি শুধুমাত্র পান পাতার মধ্যে সুপারি এবং 3টে কড়ি নিয়ে নেবেন, যেখানে যাবেন সেখানেই আপনি সফল হয়ে যাবেন। বাদ দে, আমি একটা চ্যানেলে আমি অনুষ্ঠান করি, সেখানে আমি অনেক লাইভ অনুষ্ঠান করি, সেখানে সে দাঁড়িয়ে বলছে কি, মানে সেখানে অনুষ্ঠান করছে, সেখানে বলছে কি, শুনুন এইটা করলে গ্যারেন্টি সহকারে আপনি লটারি পেয়ে যাবেন। তুই ভাবা যায়? না এইগুলো ভাবা যায়? এইগুলোকে আমরা প্রশ্রয় দিচ্ছি। হাসি নয়, এটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট। সেই চ্যানেলটাকে পর্যন্ত ব্লক করে দেওয়া উচিত। হ্যাঁ, রাত্রিবেলায় কাক ডাকলে রাত্রিবেলায় ব্রহ্মদৈত্য বেরোয়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন যে পুজো বলে এমনি কিছু হয় না, কর্মের পূজা হয়, সচ্চিন্তার পূজা হয়, এটা তো শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন, আমি তো বলছি না। সেখানে সে বলছে ব্রহ্মদৈত্য আসে,
এই আসে ভাবা যায়? আর সেই চ্যানেল সকালবেলা থেকে সেটাকে প্রমোট করছে। আমি তো বলবো এই সমস্ত চ্যানেলকে ইমিডিয়েট ব্লক করো। তাদের দরকার হলো ওই চ্যানেল আমার অনুষ্ঠান করার দরকার নেই। ইমিডিয়েট অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট। মানুষদেরকে পঙ্গু করে দেয়া হচ্ছে, মানুষদেরকে একদম সম্পূর্ণ ভুল পথে চালিত করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, কর্মটা যেখানে ক্লোজ করে দেয়া হয় সেখানে একটা যুগের অবসান হয়ে যায়, সেখানে একটা সভ্যতার অবসান হয়ে যায়। আমি শেষ করছি, আজকে আর একদম সময় নেই। আজকের মতন এইটুকুই। নমস্কার সবাইকে, নমস্কার।